হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব ড্রাগ অ্যাডিকশনকে নিয়ে। সো আনন্দবাজার অনলাইনে ড্রাগ অ্যাডিকশন এই টপিকটির ব্যাপারে যে কথাগুলি বলা রয়েছে সেটি আমরা পড়ে বোঝার চেষ্টা করব, যেটি আমাদের রাইটিং প্র্যাকটিসের জন্য বা রাইটিং প্রেপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা এখনো পর্যন্ত যারা রাইটিং প্র্যাকটিস শুরু করনি তারা অবশ্যই আমাদের সাথে চাইলে, প্রয়োজন বোধ করলে সহজপাঠ রাইটিং প্র্যাকটিস ক্লাসে জয়েন থাকতে পারো, যেখানে তোমরা বিভিন্ন এক্সামে যেখানে ডেসক্রিপটিভ রাইটিং আসে সেই সমস্ত ব্যাপারে প্রিপারেশন নিতে পারবে। আমরা আজকে টপিকে ফিরে যাই এবং সেখানে ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারে কি বলা হচ্ছে সেটি বোঝার চেষ্টা করি। উদ্দেশ্য ছিল নেশার কবল থেকে মুক্তি। সেই নেশাগ্রস্ত রোগীর পরিবারের কাছ থেকেই নেশার সামগ্রীর খরচ চাইল শহরের এক নেশা মুক্তি কেন্দ্র। বাহ, কি দারুণ ব্যাপার! নেশার কবল থেকে মুক্তি পেতে চাইছে সেই নেশাগ্রস্ত রোগীর পরিবারের কাছ থেকেই যে নেশার সামগ্রীর খরচ চাইছে নেশা মুক্তি কেন্দ্র, মানে নেশা করতে যে টাকাটা লাগবে সেটাই আবার সেই টাকাটা চাওয়া হচ্ছে নেশা মুক্তি কেন্দ্র থেকে। বাকি কি? কর্তৃপক্ষের দাবি এমন রোগীকে বশে রাখতে দিতে হয় নেশার সামগ্রী। ঘটনাটি বিচ্ছিন্ন নয়, অভিযোগ এভাবেই নেশার অভ্যাস জিইয়ে রাখা হয় শহর সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা নেশা মুক্তি কেন্দ্রগুলিতে। মারাত্মক ব্যাপার। মানে এখানে কর্তৃপক্ষ বলছে যে নেশার সামগ্রী দিয়ে রোগীকে বশ করতে হবে, কিন্তু আমি চাইছি নেশার কবল থেকে মুক্তি দিতে, বাট সেই মুক্তি দিতে আমি পারছি না, মুক্তি দিতে পারছি না। আমি কি বলছি? আমি বলছি যে এই নেশার সামগ্রী তাকে দিয়ে তাকে আমি কন্ট্রোল করতে চাই, এবং এভাবেই অভিযোগ উঠে আসছে নেশার অভ্যাস বাঁচিয়ে রাখা হচ্ছে এই নেশা মুক্তি কেন্দ্রগুলিতে। এইসব কেন্দ্রে রোগী মৃত্যুর ঘটনাও ঘটে, এদের বিরুদ্ধে অভিযোগ বিবিধ। কেন্দ্রগুলির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়েস্ট বেঙ্গল সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961-এর অধীনে তৈরি সংস্থা বা ট্রাস্ট তৈরি করে চালানো যায় না এমন কেন্দ্র, অথচ এই আইনকেই সম্বল করে এ শহর তথা শহরাঞ্চলে রমরমিয়ে চলছে এই ব্যবসা। প্রসঙ্গত, মানসিক সমস্যায় ভোগা রোগীদের কোনো হোমে রাখতে হলে স্বাস্থ্য দফতরের মেন্টাল হেলথ লাইসেন্স থাকতে হয় কর্তৃপক্ষের কাছে। সেখানে নেশাগ্রস্তদের আলাদা রাখাটাই বাধ্যতামূলক, অথচ অনেক কেন্দ্রেই নেশাগ্রস্ত এবং মানসিক রোগীদের একসঙ্গে রাখা হয়। অধিকাংশ কেন্দ্রের থাকে না লাইসেন্স। তাছাড়া কেন্দ্রগুলিতে যেখানে সর্বক্ষণের একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি সঙ্গে দুজন নার্স থাকা বাধ্যতামূলক, সেখানে অনেক ক্ষেত্রেই রোগীর দায়িত্ব ন্যস্ত থাকে পুরনো আবাসিক বা অপেশাদার ব্যক্তিদের উপরে। তো দেখো, রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961-এর অধীনে এখানে কোনো একটি সংস্থা বা ট্রাস্টকে তৈরি এভাবেই করা যায় না, কোনো একটি কেন্দ্রকে তৈরি করা যায় না, বাট সেই পার্টিকুলার কনসেপ্টকে এখানে রেখে এখানে দেখা হচ্ছে কি যে ব্যবসা কন্টিনিউয়াস এইভাবেই চলছে, এবং এই যে ব্যবসা কন্টিনিউয়াস এভাবেই চলছে এবং মানসিক সমস্যায় যারা পড়ে আর নেশাতে আকৃষ্ট যারা, তারা তো এক ব্যক্তি নয়, তাদের সমস্যা আলাদা, কিন্তু তাদেরকে এক জায়গায় কেন রাখা? তো এইভাবেই দেখা যাচ্ছে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কন্টিনিউ, মানে ক্রমাগত ব্যবসা হয়ে যাচ্ছে। এবার এই রাইটিংয়ে যদি আমরা একে ব্যবহার করতে চাই, অবশ্যই পুরো কথাটাকেই আমরা চাইলে ব্যবহার করতে পারি, এবং সেখানে এই যে ডেটা ভিত্তিক যে আলোচনাটা, সেই ভিত্তিক আলোচনাটা কিন্তু তোমাদের প্রেপারেশনকে বা তোমাদের রাইটিংকে অনেক বেশি ওয়েটেজ দেবে। তো এই টাইপের লেখাগুলিকে আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ফলে নেশাগ্রস্তদের মারধর, অভুক্ত রাখা, একই ঘরে অনেককে আটকে রাখা, এমনকি ধর্ষণেরও অভিযোগ ওঠে কেন্দ্রগুলির বিরুদ্ধে। শুধু এ রাজ্যেই নয়, দেশের অন্যত্র নেশাগ্রস্তদের উপরে নিপীড়নের চিত্রটি বিশেষ আলাদা নয়। কতটা অসহায় সিচুয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেই সিচুয়েশনে যে একজন ব্যক্তি যাকে সুস্থ করার জন্য তার বাড়ির লোক হয়তো কোনো একটি সংস্থার কাছে এখানে পদোন্নত হয়েছেন, সেইখানে সেই ব্যক্তির সাথে অত্যাচার হচ্ছে, মারধর হচ্ছে, তাকে না খাইয়ে রাখা হচ্ছে, এবং এমনকি এরকম ধর্ষণের মতন ঘটনাও ঘটে চলেছে। এবং সেটি শুধুমাত্র যে এই রাজ্যের ঘটনা এমনটি নয়, এই ঘটনা প্রতিনিয়ত অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে দেখি। নেক্সট বলা হচ্ছে নেশাগ্রস্তদের পেশাদারি চিকিৎসার পাশাপাশি
পরিবার পরিজনের সহযোগিতারও প্রয়োজন পড়ে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। পরিবারদের ছাড়া তো কোনো এখানে আমরা সলিউশন পাবোই না। এবার রোগীর পরিস্থিতি অনুযায়ী দেহের চিকিৎসার সঙ্গে সঙ্গে নির্ভর করতে হয় মানসিক চিকিৎসা, কাউন্সেলিং, গ্রুপ থেরাপি, সামাজিক পুনর্বাসনের উপরে। খুবই স্বাভাবিক, কোনো একজন ব্যক্তি যদি মানসিকভাবে মানে সুস্থ না থাকে বা তার কোনো দুঃখ থাকে, তখনই সে এই সমস্ত পথ বেছে নেয়, নেশার দিকে নিজেকে একরকমভাবে বলা যায় একরকমভাবে আবদ্ধ করতে চায়। তো সেই আবদ্ধ পরিস্থিতি থেকে কোনো মানুষকে উন্মুক্ত করতে গেলে অবশ্যই তার মানসিক চিকিৎসা দরকার, শারীরিক চিকিৎসার সাথে সাথে কাউন্সেলিং দরকার, বিভিন্ন আলাদা আলাদা পদ্ধতি দরকার। তো রাষ্ট্রপুঞ্জের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম অনুযায়ী নেশাগ্রস্ত ব্যক্তিদের কোনো বৈষম্য ছাড়া স্বাস্থ্য পরিষেবার সুযোগ, সম্মান পাওয়ার অধিকার, মানবাধিকার এবং নাগরিক অধিকার রয়েছে। তো খুবই স্বাভাবিক, এটা থাকা উচিত, তাদেরকে সম্মান দেওয়া উচিত। চিকিৎসা সংক্রান্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখার অধিকারও রয়েছে। মানে লাইক কোনো একজন ব্যক্তি কোনো একটি নেশায় আকৃষ্ট হয়ে গিয়েছে, সে হয়তো এবার নিজেকে সেখান থেকে ছাড়াতে চায়, বাট একা একা পারছে না। তো তার মানে তো এটা নয় তার যে তথ্য সেটা প্রচার করা হবে, তার গোপনীয়তা থাকাটা উচিত। কিন্তু উপযুক্ত সচেতনতার অভাবে ভারতে আজও মদ বা মাদকাসক্তিকে সামাজিক কলঙ্ক হিসেবে গণ্য করা হয়। প্রায়ই দেখা যায় মাদকাসক্তি যে একটি স্বাস্থ্য সমস্যা কেবল অপরাধী করে না রেখে আসক্তের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন প্রয়োজন, এই ধারণাটি গড়ে ওঠে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে এখানে একটি অ্যাক্ট 1985-এর অ্যাক্ট অনুযায়ী এখানে বলা হচ্ছে যে মাদক জাতীয় জিনিস নিজের ব্যবহারের জন্য রাখা বা পাচারের জন্য রাখা দুটোই অপরাধ। এবং এই যে কোনো একজন ব্যক্তি কোনো কিছুতে আসক্ত হয়ে গেছে এবং সেটা স্বাস্থ্য সমস্যা, এটা তাকে বলাটা উচিত না। তাকে শুধুমাত্র অপরাধী করে না রেখে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাটাও কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় এখানে স্টেপ অবশ্যই রাখার উচিত। এবং এই ধারণাটা কখনোই মানুষের মধ্যে গড়ে ওঠে না, এই ধারণাটাও গড়ে তোলা উচিত। বর্তমান এনডিপিএস আইনে পুনর্বাসনের সুযোগ থাকলেও বাস্তবে তার রূপায়ণ নামমাত্র। তাই একদিকে প্রশাসনিক উদাসীনতা ও অন্যদিকে উন্নত পরিষেবার অভাবে বহু ক্ষেত্রে অবৈধ কেন্দ্রে অপেশাদারদের হাতে নরক যন্ত্রণা ভোগ করতে হয় নেশাগ্রস্তদের। একটা সময় মানসিক রোগীদের সঙ্গে ব্যবহার করা হতো বন্দীদের মতো। মানসিক স্বাস্থ্যকর্মীদের দীর্ঘ আন্দোলনের ফলে এখন রোগীর স্বাস্থ্য রক্ষায় সরকার সচেষ্ট হয়েছে। একই অধিকার নেশাগ্রস্তদেরও প্রাপ্য। তো এখানে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে এখানে এনডিপিএস আইন অনুযায়ী বাস্তবে সেই আইনটার কতটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটা ভীষণ রকমভাবে কোশ্চেন মার্ক। এবং প্রশাসনিক উদাসীনতা যেমন রয়েছে তেমনি প্রভাব এখানে আমরা পাচ্ছি যে বিভিন্ন উন্নত পরিষেবার অভাব এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে যারা পেশাদার নন তাদের হাতে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব চলে যাচ্ছে। তো মানসিক রোগীদের বেশ কয়েক বছর আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিকে যদি আমরা দেখি, এখন মানুষজন মানসিক রোগীদের ব্যাপারে কিন্তু অনেকটা বেশি সচেতন হয়েছেন বা সমাজের প্রতি আগের থেকে বেটার। হ্যাঁ, কখনোই 100% অ্যাচিভমেন্ট হয়নি, বাট আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তো মানসিক স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের ফলে তাদের রোগীদের স্বাস্থ্য রক্ষায় সরকার এখানে সচেষ্ট হয়েছেন। এবার বলা হচ্ছে যে নেশাগ্রস্তদের ক্ষেত্রেও এই একই রকম আন্দোলন করার কি প্রয়োজনীয়তা রয়েছে, নাকি তারাও এটি প্রাপ্য তাদের অধিকার হিসেবে এটি পেতে পারে, এটি এখন লক্ষণীয় ব্যাপার। সো বেশ অনেক কিছুই আমরা বোঝার চেষ্টা করলাম এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং এখান থেকে যেটা আমরা পেলাম সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে পেলাম এই টপিকটির ডিটেলস সম্পর্কে, তো অ্যাক্টগুলির সম্পর্কে।